সবাইকে স্বাগতম রাতের ডায়েরি ইউটিউব চ্যানেলে। এখানে আমরা তুলে ধরছি বাস্তব অভিজ্ঞতা, ভয়ঙ্কর ঘটনা আর রহস্যময় কাহিনী, যা শুনলেই গা ছমছম করে ওঠে। আজকের রাত হতে চলেছে আরও ভয়ঙ্কর, আরও রহস্যময়, কারণ আমরা নিয়ে এসেছি এমন এক গল্প যা শুনলে হয়তো আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে। তবে শুধু আমরাই নয়, আপনিও যদি কোনো ভৌতিক বা রহস্যময় ঘটনার সাক্ষী হয়ে থাকেন, তাহলে আমাদের সঙ্গে শেয়ার করুন। আপনার দেখা, শোনা বা অনুভব করা যে কোনো অদ্ভুত ঘটনা আমাদের কাছে পাঠিয়ে দিন স্ক্রিনে দেয়া ইমেইলে অথবা ভিডিওর ডিসক্রিপশনে দেওয়ার ঠিকানায়। যদি আপনার গল্প নির্বাচিত হয়, তাহলে সেটি আমি আমার কণ্ঠে তুলে ধরব এবং হাজার হাজার দর্শক শিহরণ জাগানো সেই ঘটনা শুনবে। তাই সাহস থাকলে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং ঘন্টার আইকনটি অন করুন, যাতে এমন ভয়ঙ্কর সব গল্প মিস না হয়। এখন আলো নিভিয়ে নিন, চারপাশে নীরবতা অনুভব করুন এবং প্রস্তুত হন এক রহস্যময় জগতে প্রবেশের জন্য। আমরা চলে যাচ্ছি আজকের শিহরণ জাগানো অজানা ঘটনার গভীরে। আজকের গল্পটা যদিও আমার নিজের জীবনের না, তবুও আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। গল্পটি আমার বন্ধুর বোনের সাথে ঘটে যাওয়া। এটা আমার বন্ধুর কাছ থেকে আমি শুধু শুনেছি এমনটাও না, আমি নিজেও এটা খুব কাছ থেকে দেখেছি। সবকিছু রিলেট করে আপনাদের লিখে পাঠালাম, আশা করি ভুল ত্রুটিগুলো ক্ষমা করবেন। এক বর্ষার রাত ছিল সেদিন। আকাশ জুড়ে বিদ্যুতের চমক, কখনো ঝমঝম করে মুষলধারে বৃষ্টি নামছে, কখনো আবার চারপাশ এমন নীরব হয়ে যাচ্ছে যেন প্রকৃতিও শ্বাস বন্ধ করে অপেক্ষা করছে কোনো অজানা আতঙ্কের জন্য। দূরের বাঁশবনের ফাঁক দিয়ে রাতের হাওয়ায় অদ্ভুত এক শো শো শব্দ ভেসে আসছে। রাত যত গভীর হচ্ছে, গায়ের কুকুরগুলো তত করুণ সুরে ডাকছে, একটি অশুভ সংকেতের মতো। গ্রামের সরু কর্দমাক্ত পথ ধরে দ্রুত গতিতে এগিয়ে চলছে একটি পালকি। চারপাশে রাতের অন্ধকার গিলে নিচ্ছে সমস্ত আলো। পালকির ভেতর বসে আছেন সদ্য বিবাহিতা নববধূ মারিয়া। তার পরনে টকটকে লাল বেনারসি, হাতে রক্তজবা রঙের চুড়ি, পায়ে সোনার নূপুর। নূপুরের রেনিঝিনি শব্দ মিলিয়ে যাচ্ছে বিদ্যুতের গর্জনে। গ্রামের বউ হলেও তাকে দেখলে মনে হয় না সে খুব ঘোচানো ও পরিপাটি, খুব সুশ্রীও বটে। যাই হোক, এখানে বিয়েতে রীতি হচ্ছে বউ শাশুর বাড়ি পালকি চড়ে যাবে ঠিক আগের দিনের মতন। 5 জন পালকি বাহক সবাই অভিজ্ঞ, কিন্তু আজ যেন তাদের গায়ের রক্ত হিম হয়ে আসছে। কারণ পথের এক জায়গায় রয়েছে এক অভিশপ্ত বটগাছ, যার নিচ দিয়ে গেলে কেউ সুস্থভাবে ফেরে না। এমনও হয় সেই গাছের সাথে এর ঝুলিয়ে রাখে মানুষকে। লোকমুখে শোনা যায় এই গাছের নিচে এক সময় এক নববধূকে জীবন্ত কবর দেয়া হয়েছিল। তারপর থেকে এই গাছের নিচে কিছু আছে, কিছু অলৌকিক, কিছু ভয়ঙ্কর। এই পালকি বিকেলের মধ্যেই নিয়ে যাওয়ার কথা, কিন্তু সব শেষ করে যেতে যেতে রাত হয়েই গেল। পালকি বাহকরা মনে মনে দোয়া দরুদ পড়তে থাকে যেন অশুভ শক্তির হাত থেকে রক্ষা পাওয়া যায়। কারণ সবার মনেই মৃত্যু ভয় রয়েছে, তার থেকেও বড় ভয় শয়তানের ভয়। পালকি যতই সেই গাছের কাছে যাচ্ছে, ততই পালকি বাহকেরা যেন পা নাড়াতে পারছে না। প্রথমে কিছুই বুঝতে পারছিল না, মনে করেছিল পার পেয়ে যাবে। কিন্তু পালকি যখন ঠিক সেই অভিশপ্ত বটগাছের নিচে পৌঁছায়, তখন আচমকা ঝড়ো হাওয়া বইতে শুরু করে। চারপাশের গাছপালা বিকট শব্দে দুলে ওঠে, পাতার ফাঁক দিয়ে যেন শত শত ছায়ামূর্তি নড়ে চড়ে ওঠে। মুহূর্তের মধ্যে জায়গার ধরন বদলে গেল। হঠাৎ থমথমে একটা পরিবেশের সৃষ্টি হলো। ঠিক তখনই মারিয়ার পায়ের জুতা খুলে পড়ে যায় এবং সোজা গিয়ে থামে সেই বটগাছের কালো ছায়ার মধ্যে। কিভাবে সেই জুতো পালকির মধ্যে দিয়ে নিচে পড়ে যায়, সেটা কেউ বুঝে উঠতে পারছিল না। পালকি বাহকরা মুহূর্তের মধ্যে থমকে দাঁড়ায়, তাদের মুখ শুকিয়ে সাদা হয়ে যায়। একজন কাপা গলায় বলল, বৌমা, জুতা নিয়েন না, আমরা নতুন জুতা কিনে দেব। এই ছায়ায় হাত দেয়া মানে মৃত্যু ডেকে আনা। কিন্তু মারিয়া কারো কথা শুনল না। তার মনে হলো কেউ তাকে ডাকছে, এক অদৃশ্য কণ্ঠস্বর যা গভীর মায়া ভরা, যেন এক মহিলা তার নাম ধরে ডেকে বলছে, এই পথ আমার ছিল, তুই কি আমার জায়গা নিতে এসেছিস? সে ধীরে ধীরে হাত বাড়িয়ে জুতাটা তুলে পায়ে গলিয়ে নিল। ঠিক সেই মুহূর্তে পালকির চারপাশে ভয়ঙ্কর বাতাস বয়ে গেল, যেন এক অশরীরী অস্তিত্বের প্রবল অসন্তোষ ছড়িয়ে পড়ল। বটগাছের পাতার ফাঁক দিয়ে একজোড়া রক্তবর্ণ চোখ জ্বলে উঠল এবং বাতাসে ভেসে এলো বিকট এক হাসির আওয়াজ। কেমন যেন মনে হচ্ছে কেউ মারিয়াকে ঠিক ওই জায়গায় টেনে নিয়ে যাচ্ছে। শ্বশুরবাড়ির সবাই নববধূর আগমনের জন্য অপেক্ষা করছিল। ঢাকঢোল, মজামাস্তি, প্রদীপের আলো সব মিলিয়ে এক আনন্দঘন পরিবেশ। কিন্তু মারিয়া যেন অন্য এক মানুষ হয়ে গেছে। তার মুখে কোনো হাসি নেই, চোখ জোড়া ফাঁকা, মুখের রং মৃতের মতো সাদা। শাশুড়ি আদর করে বললেন, মা,
অনেক ক্লান্ত হয়ে গেছো, এবার একটু বিশ্রাম নাও, কাল সকাল থেকে নতুন জীবন শুরু হবে। কিন্তু সেই রাত নতুন জীবনের শুরু ছিল না, বরং এক ভয়ঙ্কর অভিশাপের সূচনা। রাত গভীর হলে মারিয়ার ঘর থেকে অদ্ভুত এক গুঞ্জন ভেসে এলো, যেন কেউ চাপা গলায় কাঁদছে, আবার কখনো হাসছে। তৎক্ষণাৎ মামুনের মা ছুটে এলেন, দরজার ফাঁক দিয়ে উকি দিতেই ঘা শিউরে উঠল। মারিয়া একা একা কথা বলছে, আর মনে হলো সে একাই মহিলা এবং পুরুষ দুই গলায় একসাথে কথা বলছে। তারপর এক মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে বিকট স্বরে চিৎকার করে উঠল, তোমরা আমাকে ডাকোনি, আমি নিজেই চলে এসেছি। তার কণ্ঠে যেন হাজারো আত্মার চিৎকার একসঙ্গে মিশে গেছে। তার চোখ জোড়া এখন রক্তবর্ণ, ঠোঁটের কোণে বিকৃত হাসি। মারিয়ার বিয়ে হয়েছিল গ্রামের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের ছেলে মামুনের সঙ্গে। শ্বশুর বাড়িতে আসার পর প্রথম কয়েকদিন সব স্বাভাবিক ছিল। মারিয়া লাজুক মেয়ে, তেমন কথা বলে না, সবকিছু শান্তভাবে মেনে নেয়। কিন্তু পঞ্চম রাতের পর থেকেই কেমন যেন বদলে যেতে লাগলো সবকিছু। এক রাতে চাঁদের আলো যখন পুরো উঠোন জুড়ে ঝিকিমিকি করছিল, তখন মারিয়া আচমকা নিখোঁজ হয়ে গেল। রাত গভীর হলেও সে ঘরে ফিরল না। হাসান ও তার পরিবারের লোকজন খুঁজতে বের হলো। এক সপ্তাহ পর মাঝরাতে গ্রামের এক লোক চিৎকার করতে করতে দৌড়ে এলো। ওই বটগাছের নিচে মারিয়াকে দেখা গেছে, সে হাসছে, কিন্তু সে মারিয়া না। সবাই মশাল হাতে ছুটে গেল সেখানে। বটগাছের নিচে মারিয়া দাঁড়িয়েছিল, গায়ে সেই লাল শাড়ি, হাতে রক্তজবা রঙের চুড়ি, কিন্তু তার মুখে বিকৃত এক হাসি। গ্রামের কবিরাজ সাহস করে এগিয়ে গিয়ে বললেন, কে তুই? মারিয়া নাকি অন্য কেউ? সেই ঠোঁটের কোণে হাসি রেখে ধীরে ধীরে বলল, আমি তো এখানেই ছিলাম, শুধু একটা শরীরের দরকার ছিল। এরপরই ঝড়ো বাতাস বইতে শুরু করলো। বটগাছের ডালপালা বিকট শব্দে দুলে উঠল, আর সেই ছায়া মুহূর্তের মধ্যে অন্ধকারে মিশে গেল। পরদিন সকালে গ্রামের বটগাছের নিচে পাওয়া গেল শুধু লাল শাড়ি, সোনার নূপুর আর রক্তজবা রঙের ভাঙা চুড়ি। তবে আশ্চর্যের বিষয় হলো, কোথাও কোনো রক্তের দাগ ছিল না, কোনো লড়াইয়ের চিহ্নও দেখা যায়নি। মারিয়াকে আর কখনো খুঁজে পাওয়া গেল না। সেই ঘটনার পর থেকে যখনই কেউ রাতে বটগাছের পাশ দিয়ে যায়, বাতাসে ফিসফিস শব্দ ভেসে আসে, তুই আমার জায়গায় পা রেখেছিস, এবার তোর জীবন আমার। 1 বছর পেরিয়ে গেছে, কিন্তু মারিয়ার কোনো খোঁজ মেলেনি। মামুনের পরিবার তাকে মৃত ধরে নিয়েছে, কিন্তু মামুন নিজে তা বিশ্বাস করতে পারেনি। রাতের বেলা তার ঘুম হয় না, যেন প্রতিনিয়ত কেউ তাকে দেখছে। মাঝে মাঝে ঘরের কোণ থেকে একটা চাপা নিঃশ্বাসের শব্দ শোনা যায়, কিন্তু আলো জ্বালালে সেখানে কিছুই থাকে না। গ্রাম জুড়ে ভয় ছড়িয়ে পড়েছে। বটগাছের নিচে আর কেউ যায় না। সন্ধ্যার পর ওদিকের পথ ফাঁকা হয়ে যায়। যারা ভুল করেও সেখানে গেছে, তারা আর কখনো ফিরে আসেনি। একদিন গ্রামের এক রাখাল ছেলে ভুল করে রাতের বেলা বটগাছের কাছে চলে যায়। সকালে সে কাদায় লুটিয়ে পড়ে থাকে, তার শরীর ঠান্ডা, চোখ ফাঁকা, ঠোঁটে এক অদ্ভুত হাসি। সে শুধু একটা কথাই বলছিল, সে ফিরে এসেছে, মারিয়া ফিরে এসেছে। মামুনের বাড়িতে শুরু হলো একের পর এক ভয়ঙ্কর ঘটনা। রাতে রান্নাঘর থেকে বাসনপত্র পড়ে যাওয়ার শব্দ আসে, কিন্তু গিয়ে দেখা যায় সব ঠিকঠাক। কখনো চাপা কান্নার আওয়াজ শোনা যায়, আবার কখনো কারো খিলখিল হাসি। মামুন মাঝরাতে হঠাৎ জেগে দেখে দরজার কাছে এক ছায়া দাঁড়িয়ে আছে, কিন্তু আলো জ্বালালে কিছু থাকে না। এক রাতে মামুন ঘুমিয়েছিল, হঠাৎ অনুভব করলো কেউ যেন তার পাশে বসেছে। তার শরীর অবশ হয়ে গেল, চোখ খুলতে পারছিল না। ঠিক তখনই ঠান্ডা গলায় কেউ বলল, মামুন, তুমি আমাকে ভুলে গেছো? মামুন ধীরে ধীরে চোখ খুলল। লাল শাড়ি পরা এক নারী বসে আছে তার সামনে। তার চুল লম্বা, ভিজে, মুখে অস্বাভাবিক হাসি, চোখ দুটি যেন গহ্বর, ভিতরে কেবল কালো অন্ধকার। আমাকে ফিরিয়ে নাও, আমি এখানে একা থাকবো না। মামুনের গলা শুকিয়ে গেল, হাত পা কাঁপতে লাগলো। সে উঠে বসতে চাইল, কিন্তু পারল না। পরদিন সকালে মামুনকে পাওয়া গেল বারান্দায় অচেতন অবস্থায়। তার শরীর বরফের মতো ঠান্ডা, আর কাঁধে কারো 5টি আঙ্গুলের স্পষ্ট কালো দাগ। মামুনের মা কান্নাকাটি করে ওঝার কাছে গেল। কবিরাজ বলল, এটা সাধারণ কিছু নয়, মারিয়া ফিরে এসেছে, এবার কাউকে সঙ্গে নিয়ে যাবে। গ্রামের মুরব্বীরা পরামর্শ দিল, আগামী পূর্ণিমার রাতে মামুনের বটগাছের নিচে নিয়ে যেতে হবে, সেখানে সত্য প্রকাশ পাবে। রাত গভীর হলো। মামুন, কবিরাজ, গ্রামের মুরব্বীরা সবাই হাতে টর্চ নিয়ে বটগাছের নিচে দাঁড়ালো। চারপাশে হঠাৎ ঘন কুয়াশা নামলো, হালকা বাতাস বইতে লাগলো, কিন্তু সেই বাতাসে যেন একটা অদ্ভুত কান্নার সুর ভেসে এলো। গাছের পাতার ফাঁক দিয়ে দেখা গেল লাল শাড়ি পরা এক নারী দাঁড়িয়ে আছে। আমি ফিরে এসেছি, এবার আমাকে থামানোর ক্ষমতা কার আছে? কবিরাজ কাপা গলায় বলল, মারিয়া, তুমি কি চাও? মারিয়া ধীরে ধীরে এগিয়ে এলো। তার মুখের হাসি আরো ভয়ঙ্কর হলো। তারপর ফিস ফিস করে বলল, আমি একা ছিলাম, এবার মামুনকে নিয়ে যাব। মুহূর্তের মধ্যে প্রবল বাতাস বইতে লাগলো, মশালের আলো নিভে গেল, চারদিক ঝাপসা হয়ে গেল।
গাছের নিচে সবাই দেখল মামুন চুপচাপ দাঁড়িয়ে আছে। তার চোখ দুটি ফাঁকা, ঠোঁটে এক অদ্ভুত হাসি। পূর্ণিমার আলোতে নীরব নিঝুম গ্রাম, বাতাসও যেন থমকে গেছে। চারদিক অস্বাভাবিক নিস্তব্ধ। সেই বটগাছ যার নিচে 1 বছর আগে নববধূ মামুনের লাল শাড়ি, সোনার নূপুর আর ভাঙা চুড়ি পাওয়া গিয়েছিল, কিন্তু কোনো দেহ ছিল না, কোনো রক্ত ছিল না, কোনো লড়াইয়ের চিহ্ন ছিল না। কবিরাজ মাটির দিকে তাকিয়ে বললেন, এখানে কিছু আছে যা এতদিন আমাদের নজরের বাইরে ছিল। গ্রামের সবাই শ্বাস আটকে দাঁড়িয়ে রইল। কেউ একজন কোদাল নিয়ে এলো। কবিরাজ নির্দেশ দিলেন, এই জায়গাটা খুঁড়তে হবে। মামুন আর 2 যুবক কোদাল চালানো শুরু করলো। প্রতিটি কোপের সাথে সাথে যেন অদৃশ্য কিছুর ধুকপোকানি শোনা যাচ্ছে। মাটি একটু একটু করে সরে যেতে লাগলো। হঠাৎ একটা কাঠের বাক্সের অংশ দেখা গেল। সেটা আস্তে আস্তে উপরে তোলা হলো। পুরো বাক্সটা পচা, ভেজা কাঠের তৈরি, যেন বহু বছর ধরে এখানে ছিল। কবিরাজ সেই বাক্সের ঢাকনা খুললেন। বাক্সের ভেতরে ছিল একজোড়া সোনার নূপুর, যা আয়েশার, লাল শাড়ির ছেঁড়া অংশ, কিছু পুরনো হাড়ের টুকরো, একটা পুরনো চিরকুট। কবিরাজ চিরকুট খুললেন। সেখানে লেখা ছিল, আমাকে হত্যা করা হয়েছে, আমার দেহ মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছে, যারা এই কাজ করেছে তারা কি মুক্তি পাবে? সেই মুহূর্তে মামুনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে পেছনে তাকিয়ে অস্ফুট স্বরে বলল, আমরা জানতাম না। গ্রামের মুরব্বীরা অবাক হয়ে বললেন, তুমি কি বলতে চাও? তুমি কি কিছু জানো? 1 বছর আগে মারিয়া বিয়ের প্রথম রাতে মামুনকে বলেছিল, এই বাড়িতে কিছু আছে, আমি টের পাচ্ছি। কিন্তু মামুন আর তার পরিবার এটাকে পাত্তা দেয়নি। বরং একদিন পরে গ্রামের মাতব্বরদের সাথে পরামর্শ করে মামুনের চাচাতো ভাই কবির বলেছিল, এ মেয়েটা ভালো নয়, ও কিছু একটা লুকাচ্ছে। এরপর মামুনকে সেই রাতে ঘর থেকে বের করে আনা হয়েছিল। গ্রাম্য মাতব্বরদের সামনে তাকে দাঁড় করিয়ে প্রশ্ন করা হয়েছিল, তুমি কার সাথে কথা বলছিলে? তুমি কেন রাতে ঘুমাতে পারছিলে না? মারিয়া কাঁদছিল, সে কিছুতেই বলতে পারেনি। সেই রাতে মামুন, তার চাচাতো ভাই কবির আর 2 মাতব্বর মিলে তাকে ধরেই বটগাছের নিচে নিয়ে আসে। তারপর তাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। তারপর লাশটা পুঁতে ফেলা হয়। কিন্তু তারা সবাই মিলে ঠিক করেছিল এই ঘটনা গ্রামের কেউ জানবে না। কবিরাজ মামুনের দিকে তাকালেন, বললেন, তোমার হাত পা কেন কাঁপছে? মামুন, তুমি কি জানো মারিয়ার সাথে কি ঘটেছিল? মামুন এবার আর চুপ থাকতে পারল না। মুখ দিয়ে অস্ফুট স্বরে বের হলো, আমি ওকে বাঁচাতে পারিনি। কবিরাজ এবার চিৎকার করে উঠলেন, মিথ্যে বলো না, সত্যি বলো, তুমি মারিয়াকে খুন করেছো, তাই তো? মামুন হাঁটু গেড়ে বসে পড়ল, মাথা নিচু করে ফেলে বলল, আমি দোষী। আমরা সবাই মিলে ওকে মেরে ফেলেছি। ও কিছু জানতো না, তবু ওকে সন্দেহ করে মেরে ফেললাম। চারপাশে সবাই চুপ হয়ে গেল। তখনই বটগাছের শিকড়ের নিচ থেকে বিকট শব্দ হলো, যেখান থেকে হঠাৎ মনে হলো কেউ একজন বের হলো। নূপুরগুলো মাটিতে কাঁপতে লাগলো। এমন শব্দ হলো যেন কেউ ধীরে ধীরে এগিয়ে আসছে। গ্রামের মুরব্বীরা চিৎকার করে উঠলেন, ওখান থেকে সবাই পালাও। কিন্তু মামুন পালাতে পারল না। কেউ মামুনকে টানছে। সে নিজে নিজে উঠে দাঁড়ালো, যেন কেউ তাকে বসে রেখেছে। তারপর তার মুখ দিয়ে অদ্ভুত এক কণ্ঠস্বর বের হলো, 1 বছর অপেক্ষা করলাম, এবার আমি ফিরে এলাম। মামুনের শরীর এক ঝটকায় মাটিতে লুটিয়ে পড়ল। তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। গ্রামের মুরব্বীরা দৌড়ে এসে দেখল মামুন মারা গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তার গলায় সেই একই দাগ। যেভাবে মারিয়াকে হত্যা করা হয়েছিল ঠিক সেভাবেই মামুন মারা গেছে। সকালের আলো ফুটতেই লোকজন এসে দেখল বটগাছের নিচে আরও 3টি কবর উঠে এসেছে। 3 জন মানুষ নিখোঁজ, কবির, 2 মাতব্বর আর মামুন, সবাই এক রাতে মারা গেছে। তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, কবরের পাশে একজোড়া সোনার নূপুর রাখা ছিল। গ্রামের লোকেরা ভয়ে বটগাছের দিকে তাকাতেই দেখল বাতাসে লাল শাড়ির আঁচল উঠছে। আর তারপর এক নারীর মৃদু হাসির শব্দ ভেসে এলো, আমি ফিরে এসেছি, এবার সত্য উদ্ঘাটন হয়েছে, আমি শান্তি পেয়েছি। সেই রাতের পর থেকে কেউ আর বটগাছের কাছে যায় না। কিন্তু পূর্ণিমার রাতে কেউ যদি ভুল করে সেখানে দাঁড়ায়, তাহলে শোনা যায় এক নারীর হাসির শব্দ, আমি এখনও এখানে আছি। এতক্ষণ যা লিখলাম সবটাই ছিল গ্রামের লোকদের থেকে শোনা এবং তাদের নিজেদের মতন করে যা হয়েছে তার সাথে কিছু অ্যাড করে বলার মতন বিষয়টা। কিন্তু আসল ব্যাপারটা ছিল এর থেকেও বেশ ভয়াবহ। বিয়ের আগে থেকে মামুন মারিয়াকে খুব পছন্দ করত, এমনকি মারিয়াও। আমার বন্ধু জসিম ব্যাপারটা জানতো। মারিয়া প্রচণ্ড সুন্দরী হওয়ায় অনেক বিয়ের প্রস্তাব আসতো ওর জন্য, কিন্তু মারিয়া বা জসিম কোনোটাই রাজি হতো না। শুধুমাত্র মারিয়ার পছন্দ সম্ভ্রান্ত পরিবারে ও মামুন ছেলেটা খুব ভদ্র বলেই জসিম এখানে মত দিয়েছিল। এসব ঘটনার পর জসিম প্রায় পাগল হয়ে যায়। আমার বাবার এক পরিচিত হুজুর ছিলেন, খুবই ভালো হুজুর। তাকে ব্যাপারটা খুলে বললাম আর জানালাম সব জানতে চাই ওদের বিষয়ে। কিভাবে সম্ভব একজন মারা যাওয়ার পর আবার সে ফিরে আসে আরেকজনকে নেয়ার জন্য? এসব তো টিভি সিরিয়ালে সম্ভব। তখন হুজুর কিছু জিনিস চাইলেন এবং জানালেন
2-3 দিন পরে জানাবেন। 2-3 দিন পরে যেটা জানলাম সেটা প্রায় মেনে নেওয়ার মতন ছিল না। মামুনের খালাতো বোন এবং খালা দুজন চাইতো ওর সাথেই যেন মামুনের বিয়ে হয়, কিন্তু মামুনের পছন্দের কারণে মারিয়াকে বিয়ে করে ঘরে আনতে বাধ্য হয় তারা। তার বিয়ের রাত থেকেই দুইজনের ওপরই কালো জাদু বা কুফরি করে, যেটার রিয়েকশন এতটা খারাপ হয় যে মারিয়া কিছুতে সহ্য করতে পারে না। তারপর তাদের ইন্ধনেই ওরা মারিয়াকে মেরে ফেলে। মারিয়াকে মেরে ফেলার পর যে জিন দ্বারা কুফরি করা হয়েছিল সেটা মামুনের দিকেই থেকে যায়, আর ওই দিন সে মারিয়ার রূপ ধরে মামুনকে ক্রাশ করে ফেলে। আর এটাই হচ্ছে প্রকৃত সত্য। ঘটনাটা শোনার পরে বহুদিন মাথা হ্যাং হয়েছিল। বিশ্বাস বা মানা এটা একান্তই এক একজনের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যাদের সাথে ঘটেছে বা যে পরিবারে ঘটেছে তাদের অবস্থা যে কতটা ভয়াবহ সেটা বোঝানো সম্ভব না। আমার জানা আরেকটি ছোট্ট গল্প আছে, যেটি দিয়েই আজ আমার লেখা শেষ করব। জানি না আপনাদের এটা বিশ্বাসযোগ্য মনে হবে কিনা। আমার নানার মুখে শোনাই গল্পটি। প্রায় 45 বছর আগের ঘটনা। নানার বয়স তখন 20 বছর। নানার বাবা ছিলেন মাঝি। নৌকা বেয়ে মানুষ টেনে টাকা উপার্জন করে সংসার চালাতো সে। অনেক কষ্টের সংসার ছিল তাদের। নানা ভাই তখন পড়াশোনা করতেন না ঠিকভাবে। সারাদিন বন্ধুবান্ধব, ঘোরাফেরা, গল্প, খেলাধুলা, এর কাছ থেকে এটা নেয়া, ওর কাছ থেকে ওটা নেয়া, সারাদিন এভাবে কাটাতো। এরপর একদিন নানা ভাই সকাল সকাল শুনল তার বাবা তার মায়ের সাথে খুব রাগারাগি করছে। আর সেই রাগের বিষয় তিনি নিজেই। সে কেন কোনো কাজ করে না, সারাদিন ঘুরে বেড়ায়। রাগ করে তার বাবা বাড়ি থেকে বের হয়ে চলে গেল। এরপর তার মায়ের কাছে যাওয়ার পর তিনি বললেন আজ তার বাবার শরীরটা খুব খারাপ, আজ সে কাজে যেতে পারবে না। এরপর নানা ভাই বাড়ি থেকে বের হয়ে চলে যায়। নানা ভাই তাদের নৌকা নিয়ে বের হয়ে পড়ে। আজ সারাদিন নৌকা চালিয়ে খেপ মেরে যে টাকা পাবে সেটাই তার বাবা মায়ের হাতে দেবে। বিকেল পর্যন্ত কিছু না খেয়ে সে নৌকায় যাত্রী ওঠানামা করে, অনেক টাকাও পায়। পরে সে বিকেলের দিকে 2 জন যাত্রী পায় যারা একটু দূরে যাবে, কিন্তু ভাড়া বেশি হওয়ার কারণে নানা ভাই তাদেরকে নৌকায় উঠালো। সেই লোকের হাতে ঘড়ি থাকায় তার কাছে সময় জানতে চাইল। তিনি বললেন 5টা 10 বাজে। তাদেরকে নিয়ে যাওয়ার পথিমধ্যেই মাগরিবের আজান দিয়ে ফেলে। তারপর আরও প্রায় 2 ঘন্টা নৌকা বয়ে নেয়। এরপর যখন তাদের নামিয়ে দেয় তখন জানতে চায় কয়টা বাজে। সেই লোক উত্তরে বলে প্রায় 8টা। এরপর নানা ভাই সেখানে বসে থাকে। তাদের গ্রামের দিকে যদি কোনো মানুষ যায় তাদের নিয়ে একসাথে যাবে, কিন্তু একে একে সব নৌকা সেখান থেকে চলে যায়, কিন্তু তার কোনো লোক আসে না। এরপর হঠাৎ নানা ভাই একটু ঘুমের মতন পড়ে গেল। ঘুম বলতে তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ল। হঠাৎ শুনল একজন লোক তাকে বলছে, ভাই যাবে নাকি? লোকটি তার ঠিকানা বলল। তিনি বুঝলেন যে এটা তাদের বাড়ির কাছে যে গ্রামটা সেটা। এদের ওখান থেকে নানা বাড়ি যেতে শুধু একটা কবরস্থানের মতন জায়গা পার হতে হয়। নানা ভাই আর কিছু না ভেবে ওনাকে নিয়ে রওনা দিল। প্রায় 3 ঘন্টার মতন নৌকা চালালেন তিনি। এরপর সে ওই লোকের ঠিকানায় পৌঁছালো। ওই লোক বলল, মাঝি প্রায় 12টা বেজে গেল, তুমি আজ রাতটা এখানে থেকে যাও, কাছে আমার বাড়ি। নানা ভাই কিছুতে রাজি হলেন না, কারণ তিনি জানেন তার বাবা মা তার জন্য চিন্তা করছেন। তিনি বললেন সমস্যা হবে না, খুব বেশি হলে 38-40 মিনিটের মধ্যেই বাড়ি পৌঁছে যাবে। ওই লোক কিছুক্ষণ চুপ থেকে বলল, সামনের কবরস্থানে রাতে একটু সমস্যা হয়, তাই যদি পারো থেকে যাও মাঝি। নানা ভাই আবার কোনো কিছু ভয় পেতেন না সহজে। খুব কম বয়স ছিল, শরীরে তেজ ছিল ভীষণ। জ্যোৎস্না রাত, সে নৌকা চালাতে লাগলো। দূর থেকে সে দেখলো যেন কিছু মানুষ জাল দিয়ে মাছ ধরছে। কিছু দূর যাওয়ার পর জীবনে প্রথমবারের মতন ভয় পেল নানা ভাই। নানা ভাই দেখলেন অনেকগুলো সাদা কাপড় পরা জন্তু, মানুষের থেকে অনেক লম্বা, কাফনের কাপড়ের মতন কাপড়। পেছনে 4 হাতের নাকগুলো অনেক বড় বড়, আর মুখের ভিতরে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু চাঁদের আলোতে বোঝা যাচ্ছে খুব ভয়ানক চেহারা আর সারা হাতে বড় বড় লোম। এর নদীর পাড়ের একটা কবর খুঁড়েছে অনেকগুলো জন্তু একসাথে। হঠাৎ একটা বাতাস কোথা থেকে যেন এসে তার নৌকা ঠিক ওই কিনারায় নিয়ে গেল। এখন সেই জন্তুগুলো নানা ভাইয়ের দিকেই এগিয়ে আসছে। নানা ভাইয়ের কিছু ভাবল না, আল্লাহর নাম নিয়ে নৌকার বৈঠা দিয়ে একের পর এক তাদের পেটাতে লাগলো। হঠাৎ দেখলো এরা কেউ আর এখানটায় নেই। এরপর সে কবরের কাছে গিয়ে দেখলো নতুন একটা কবর, অর্ধেক খোঁড়া হয়ে গেছে, আর কবরের পাশে কতগুলো মিষ্টির হাড়ি, যার ভিতরে মিষ্টিও রয়েছে। আর কিছু না ভেবে নানা ভাই রওনা দিয়ে দিল। এরপর একটু যেতেই দেখলো এক লোক মাছ ধরছে, আর তার দিকেই হাত ইশারা করে ডাকছে। সে কিছুতেই কাছে আসতে চাইছে না, কিন্তু সেই লোক কঠিন চোখে তাকে ডাকছে। একটু কাছে যেতে বলছে যে, তুমি কি রহিম মাঝির ছেলে? নানা ভাই বলল, জি। সেই লোক বলল, তোমার নৌকা দেখে চিনলাম, এক কাজ করো, এই পানি আর এই তেল গায়ে মাখো। হঠাৎ করে নানা ভাই কিছুই বুঝতে পারছে না, রাজি হচ্ছে না। তখন ওই লোক অনেক ধমক দিয়ে তাকে বলল, যা বলছি সেটা না করলে খুব খারাপ হবে। নানা ভাই যেই ওই পানি খেলো আর তেল মাখলো, নানা ভাইয়ের ভীষণ জ্বর শুরু হলো, আর চারদিক থেকে কেমন একটা অদ্ভুত গঙ্গানির শব্দ আসছিল, আর খুব জোরে জোরে বাতাস আসছিল।
নানা ভাইকে সেই লোক জোরে 2টা কাঁথা দিয়ে চেপে ধরলো। তার ভীষণ জ্বর এসে পড়েছে। এরপর ওই লোকের ছেলে চলে আসলো। ওনারা 2জন মিলে সারা রাত নানা ভাইয়ের সেবা করলো। নানা ভাইয়ের কোনো হুঁশ ছিল না। এরপর ঠিক ফজরে আজানের পরপর নানা ভাইয়ের জ্বর ছেড়ে দেয়, বাতাসটাও থেমে যায়। নানা ভাই ওই লোকের সাথে একসাথে নামাজ পড়ে। এরপর ওই লোক তাকে বলল, তুমি বলো তো তুমি গত রাতে কি করেছো? নানা ভাই মাথা নিচু করে তাকে সব খুলে বলল। সে বলল, এত সাহস পাও কোথায়? এত বছর ধরে রাতে মাছ ধরি, কত দেহি এসব, ধারের কাছেও যাই না, এরাও আমার ক্ষতি করে না। আর তুমি যা করছো, আরেকটু পথ গেলেই তোমারে জ্যান্ত গেলে খাইতো। ওই যে তোমারে রাগ হয়েছি, কারণ ওই পাশটাতেই তারা তোমার জন্য অপেক্ষা করছিল। নানা ভাই, কি বলেন এসব? ওই লোকটা, ওই যে কবর দেখছো, ওটা গতকাল সকালে দেয়া। ওরা লাশ খেকো জিন। ওদের যে তুমি মারছো, তোমার একটু ভয় লাগেনি? নানা ভাই, তখন লাগেনি চাচা, কিন্তু অহন লাগতেছে। বাসা যেয়ে হুজুরের কাছে দিয়ে পানি পরা খাও, আর রাতে আর কোনোদিন বের হবে না। নানা ভাই আর কোনোদিন রাতে বের হয় নাই, কিন্তু এই স্মৃতি বুকে নিয়ে তিনি এখনো মাঝে মাঝে ঘুমের ঘোরে লাফিয়ে ওঠে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজ বলবো আমার ছোট চাচার নিজের জীবনের সাথে ঘটে যাওয়া এক ঘটনা। আমি মনিম চৌধুরী, আমার চাচার নাম মনির চৌধুরী। চাচার সাথে মিল রেখে আমার নাম রেখেছেন তিনি। আমাদের গ্রামের নাম দাউদকান্দি। 100 বছর ধরে এখানে অনেক রহস্য লুকিয়ে আছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর কাহিনীটি ঘুরে বেড়ায় পুরনো জমিদার বাড়িকে ঘিরে। আমাদের এখানের জমিদার বাড়িটা খুব বেশি অন্ধকার এক জায়গায়, দেখলেই কেমন যেন গা ছমছম করে। এমনিতে ওদিকে কারো যাওয়া হয় না, কিন্তু কাজের সুবাদে সবসময় আসা যাওয়ার পথে জমিদার বাড়ি পড়ে যায়। দিনের আলোয় বাড়িটি ধ্বংসস্তূপের মতো পড়ে থাকলেও রাত নামলেই চারপাশে বাতাস ভারী হয়ে ওঠে। অদ্ভুত এক পরিবেশ তৈরি হয়। সত্যি বলতে আমরা অতটা এসবে বিশ্বাসী ছিলাম না। আমার চাচা কোনোদিন এসব বিশ্বাস করেনি, কিন্তু সে নামাজি ছিলেন। আর জিন সে বিশ্বাস করতেন, কারণ কোরআনুল কারিমে জিন জাতির ব্যাপারে কথা বলা আছে। কিন্তু ভূত প্রেত এসব আমরা কেউই বিশ্বাসী নয়। একটা সময় সবাই জানতো যে জমিদার বাড়িতে জিনদের বসবাস, কিন্তু কেউই কখনো ওভাবে ওখানে যাওয়া আসাই করতো না। অনেকেই বলেছে এই বাড়িতে জিনদের বসবাস, কারো চোখে দেখা না গেলেও যারা ভুল করে সেখানে গেছে তারা কেউ আর স্বাভাবিকভাবে ফিরে আসেনি। অনেকেই কৌতূহল হয়ে সেখানে যায়, আবার কেউ জিন দেখতেও পায়। পৃথিবীতে এক এক মানুষের এক এক রকম শখ। বলেন, ভূত কি দেখার বিষয় বা জিন কি দেখার বিষয়? মানুষ কিভাবে এসব এক্সপ্লোর করতে যায় আমার মাথা তো কাজ করে না। যাই হোক, এসব দেখতে অনেকেই সেখানে যায়, আবার কেউ কেউ ছবি তুলতে যায়, ব্লগ বানাতে যায়, কিন্তু ফিরে এসে অস্বাভাবিক আচরণ শুরু করে। যাই হোক, ছোট চাচা নিজের বাড়িতে বলেই হয়তো কোনোদিন ওখানে যাননি বা যাওয়ার আগ্রহ পায়নি। ছোট চাচা ছিলেন একজন প্রত্নতত্ত্ববিদ। পুরনো স্থাপত্য ও ইতিহাসের প্রতি তার অদম্য আকর্ষণ। সে সবসময় এসবের প্রতি একটি ঝোঁক অনুভব করতেন। মুরব্বীরা বলতেন জমিদার বাড়ির নিচে এক গোপন সুড়ঙ্গ আছে, যেখানে জমিদার তার ধন সম্পদ লুকিয়ে রেখেছিল। সরকার চাইছে সেই গুপ্তধনের সন্ধান করা হোক, কিন্তু গ্রামের অনেকে এসব গুপ্তধনের জন্য নানান সময় লুকিয়ে সেখানে যেত, কিন্তু অনেকেই আর স্বাভাবিক থাকতো না। এভাবে নিজের জীবনে সব হারাতো। ছোট চাচা এসব লোককথায় বিশ্বাস করে না, কখনোই সে এসব কথায় পাত্তা দেয়নি। তার বয়স 35 হবে। এতদিনেও সে তার 2 বন্ধু সাকিব ও রাকিবকে নিয়ে গ্রামে আসে। তারা এর আগে কখনোই এই গ্রামে আসেনি। গ্রামের এক মুরব্বী তাকে সাবধান করে বলল, বাবা, ওই জায়গায় পা দিও না, ওখানে যা আছে তা মানুষের নয়। জমিদার একদা এক কবিরাজের সঙ্গে অন্যায় করেছিল, আর সেই কবিরাজ ওদের ডেকে এনেছিল। আজও সেখানে গেলে কেউ ফেরে না, ফিরতে পারে না, ফেরা সম্ভব না। সাকিব হেসে উড়িয়ে দিল। কুসংস্কারের জায়গা তার যুক্তিবাদী মনে নেই। সে খুবই বাস্তববাদী মানুষ। কিছুতেই তার মনেও সব আগের কথার কোনো মানে নেই। রাত 10টা। সাকিব, রাকিব ও চাচা হাতে জমিদার বাড়ির সামনে দাঁড়ালো। চারপাশের পরিবেশ থমথমে, এতটুকু বাতাস নেই, যেন প্রকৃতিও নিঃশ্বাস বন্ধ করে রেখেছে। কেমন যেন একটা অসহ্য আবহাওয়া, কিছুতেই কেমন যেন ভালো লাগছে না। ভিতরের দরজাটি ভাঙা, ভিতরে ধুলো আর জং ধরা কাঠের গন্ধ। তারা একে একে প্রবেশ করলো। ভিতরের প্রবেশের সাথে সাথেই তাদের কেমন যেন একটা অদ্ভুত কিছু অনুভব হলো। মনে হলো একটা গরম গরম পরিবেশ। বাইরে বেশ ঠান্ডা ছিল, আর এখানে কেমন একটা থমথমে পরিবেশ। প্রথমে কিছুই ঘটল না, কিন্তু একটু পরেই ভেতরের আবহাওয়া বদলে গেল। ঠান্ডা ভেজা মাটির গন্ধে ভরপুর এক অস্বস্তিকর পরিবেশ, কিছুতেই মেলানো যাচ্ছে না। চাচার বন্ধু সাকিব মোবাইল বের করে ছবি তুলতে গেল। তখনই তার হাত কেঁপে উঠল। ফোনের স্ক্রিনে একটি অদ্ভুত আকার ভেসে উঠল, কিন্তু মুহূর্তের মধ্যে সেটি মিলিয়ে গেল।
মোবাইলটি হাত থেকে পড়ে গেল। রাকিব জোরে বলল, চল, বেশি দেরি না করাই ভালো, তাড়াতাড়ি আমাদের কাজগুলো সেরে ফেলে এখান থেকে বের হয়ে যাই। কিন্তু সাকিব পিছিয়ে আসার মানুষ নয়। সে অন্ধকার করিডোর দিয়ে সামনে এগোতে লাগলো। তার সব বিষয়ে খুব আগ্রহ, আর অতিরিক্ত আগ্রহ সবসময় মানুষকে বিপদে ফেলে দেয়। হঠাৎ করেই বাড়ির দরজা বজ্রপাতের শব্দের মতো বন্ধ হয়ে গেল। কি একটা অদ্ভুত অবস্থা! তিনজনে চমকে উঠল। রাকিব দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু সেটি যেন কোনো অদৃশ্য শক্তি দ্বারা আটকে আছে, 1 ইঞ্চি নড়ছে না। চাচা চিৎকার করে বলল, দরজাটা খুলছে না। ঠিক তখনই বাড়ির ভেতর থেকে কিছু একটার গর্জন শোনা গেল। হঠাৎ কেমন একটা শব্দ। সাকিবের শরীর দিয়ে হিমশীতল স্রোত বয়ে গেল। সে স্পষ্ট বুঝতে পারল এখানে তাদের ছাড়া অন্য কিছু আছে। অবশ্যই আছে, না এটা সে অন্য কিছুর সাথেই মেলাতে পারছে না। এমন পরিস্থিতিতে সে এর আগে কখনোই পড়েনি। এক মুহূর্তের মধ্যে ঘরটি অন্ধকারে ঢেকে গেল। টর্চের আলো নিভে গেল, মোবাইলও কাজ করছে না। তারপর একটা অদৃশ্য ঝড় পুরো বাড়িটাকে কাঁপিয়ে দিল। যেন ভেতরে কিছু বিশাল এক শক্তি ক্রমশ ফুঁসে উঠছে। কিছুতেই সে ঝড় যেন থামার নয়। ছোট চাচা দেখল তার বন্ধু রাকিব হঠাৎই শূন্যে উড়ে গেল। কেউ তাকে চেপে ধরে টেনে নিয়ে যাচ্ছে, কিছুতে আটকানো যাচ্ছে না। ছোট চাচা ও সাকিব আতঙ্কে চিৎকার করল, কিন্তু তখনই অনুভব করল তাদের শরীরের ওপর এক অদৃশ্য শক্তি চেপে বসেছে। তারা নড়তে পারছে না, শ্বাস নিতে পারছে না, তারা চেয়েও কিছু করতে পারছে না। বারবার চেষ্টা সত্ত্বেও কিছু করা না নড়াচড়া করার শক্তি নেই। কানে আসছে অজানা ভাষার উচ্চারণ, যা মানুষের নয়। কেমন একটা অদ্ভুত ভাষা, শুনতেও কেমন যেন মনে হচ্ছে। কানে প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে। মনে হচ্ছে যেন জোরে কানের কাছে মাইক বাজালে যেমন কানে এক ধরনের ব্যথা অনুভব হয়, ঠিক তেমন। পরদিন সকালে গ্রামের লোকজন জমিদার বাড়ির সামনে এসে দেখে তিনজনই দরজার সামনে পড়ে আছে নিস্তেজ। তাদের শরীরে কোনো ক্ষত চিহ্ন নেই, কিন্তু চোখ দুটি ফাঁকা, দৃষ্টি নেই। তাদের কেমন যেন শূন্য মনে হচ্ছে। মানুষ যখন একটা বড় শক খায় বা ধাক্কা খায়, তখন মানুষকে দেখতে যেমন মনে হয়, ঠিক তেমনটা। তারা অনেক বছর আর কোনো কথা বলেনি। কেউ জানে না সেদিন রাতের বেলায় সেখানে কি হয়েছিল। কিন্তু তারপর থেকে জমিদার বাড়ির কাছে কেউ আর রাতের বেলায় যায় না, কারণ মাঝে মাঝেই সেখানে বিস্ময়কর গর্জন আর বিকট শব্দ শোনা যায়, যা মানুষের নয়। কিন্তু ব্যাপারটা একটু অদ্ভুত ছিল। সাকিব, রাকিব ও চিতি চাচা সে ভয়ঙ্কর রাতের পর থেকে আর স্বাভাবিক হয়নি। তারা বেঁচে ফিরলেও যেন জীবনের সমস্ত প্রাণশক্তি হারিয়ে ফেলেছে। সারাদিন চুপচাপ বসে থাকে, রাতের বেলা অদ্ভুত আওয়াজে কেঁপে ওঠে। কেউ কোনো কথা বলে না, চোখ দুটি যেন শূন্যের দিকে তাকিয়ে থাকে। গ্রামের মানুষ ভয় পেয়ে গেল। অনেকেই বলল তাদের উপর জিন ভর করেছে। একজন মুরব্বী বলল ওরা জমিদার বাড়ির রাহুর হাতে পড়েছে, আর বাঁচবে না। কিন্তু সবচেয়ে অদ্ভুত ঘটনা ঘটল 7 দিন পর। সেই রাতে হঠাৎ করেই সাকিব, রাকিব নিখোঁজ হয়ে গেল। চাচাকে অনেক হুজুর দেখানোর কারণে চাচাকে আমরা সবসময় পাহারা দিয়ে রাখতাম, আর তাই চাচা অনেকবার সেদিন বাড়ির বাইরে বের হতে চাইলেও আমরা সবাই মিলে তাকে বেঁধে রেখেছিলাম। অন্যদের বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ ছিল, কিন্তু সকালে দেখা গেল তারা নেই। কেউ জানে না তারা কোথায় গেল, কিভাবে গেল। গ্রামের লোকজন ভয় পেয়ে গেল। দাউদকান্দি গ্রামে অভিশাপ নেমে এসেছে। এরপর থেকে গ্রামের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠল। কেউ রাতের বেলা দরজা খুলতে সাহস করত না, তবুও মাঝরাতে দরজায় শিকল টানার শব্দ শোনা যেত। এক অদ্ভুত পরিস্থিতির শিকার হলো সকলে। খোলা মাঠে কেউ একজন ফিসফিস করে ডাকত, কিন্তু তাকিয়ে দেখলে সেখানে কেউ থাকতো না। গবাদি পশু একের পর এক অসুস্থ হয়ে পড়তে লাগলো। শিশুদের কেউ একজন রাতে এসে ফিসফিস করে কিছু বলে যেত, আর সকালে তাদের জ্বর এসে যেত। গ্রামের কিশোর সজীব একদিন হঠাৎ রাতের অন্ধকারে হারিয়ে গেল। সকালবেলা তাকে পাওয়া গেল জমিদার বাড়ির সামনে, অজ্ঞান অবস্থায়। তার পুরো শরীর ঠান্ডা বরফের মতো, ঠোঁট নীল। যখন জ্ঞান ফিরল, তখন সে কাঁপতে কাঁপতে বলল, ওরা আমাকে ডাকছিল, ওরা আমাকে নিতে চায়। কিন্তু ওরা কে? কেউ জানত না। একদিন এক কবিরাজ এসে গ্রামে উপস্থিত হলেন। তিনি দীর্ঘক্ষণ চুপচাপ গ্রামের চারপাশে ঘুরলেন, তারপর বললেন, এই জমিদার বাড়ির মাটির নিচে কিছু আছে, কিছু ভয়ঙ্কর, যা এখনো জেগে আছে। তিনি আরো বললেন, এক সময় এই জমিদারের বিশাল ক্ষমতা ছিল, কিন্তু সে এক কবিরাজের উপর অন্যায় করেছিল। সেই কবিরাজ ভয়ঙ্কর এক অভিশাপ দিয়েছিলেন, এই জমিদার বাড়ি আর কখনো মানুষের হবে না, এখানে জিনদের বাস হবে। এই কথা শোনার পর কবিরাজ বললেন, যদি রাতের বেলা বাড়িটির ভেতরে আবার কেউ যায়, তাহলে জিনের রাজা নিয়ে এসে তার আত্মা নিয়ে যাবে। কিন্তু গ্রামের কিছু যুবক সাহস করে বাড়ির রহস্য উন্মোচনের সিদ্ধান্ত নিল। তারা 5 জন ছিল, রোহন, সজীব, রাফসান, আবির আর আবুল। তারা নিজেদের সঙ্গে পবিত্র কালাম ও তাবিজ নিয়ে গেল, যাতে কোনো অশুভ শক্তি তাদের কাবু করতে না পারে। রাত 12টা বাজতেই তারা জমিদার বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। সেই পুরনো দরজা এখনো অটুট, যেন শতাব্দী ধরে শয়তানের প্রহরায় রয়েছে। তারা দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ভেতরে ঢোকার সাথে সাথেই
বাতাসের চাপ বাড়তে লাগলো। বাড়িটির ভিতরে অবিশ্বাস্য ঠান্ডা, যেন কয়েক শতাব্দীর শীতলতা জমে আছে। সজীব ফিসফিস করে বলল, এটা ভালো লাগছে না ভাই। কিন্তু রোহন বলল, আমরা ভয় পেলে চলবে না, আমাদের দেখতে হবে ভেতরে কি আছে। তারা ধীরে ধীরে এগোতে লাগলো, কিন্তু কিছুক্ষণ পরেই একটা বিকট শব্দ শোনা গেল। গর্র। অন্ধকারের ভেতর থেকে কাঁপিয়ে দেয়া গর্জন উঠল। সজীব চিৎকার করলো, ভাই কিছু একটা আসছে। তারপর চারপাশের বাতাস ঘূর্ণিঝড়ের মতো দমকা হয়ে উঠল। পুরো বাড়িটি কাঁপতে লাগলো। দেয়ালের ফাটল থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো, যা দেখতে মানুষের মতো আকৃতি নিচ্ছিল। আবুল চিৎকার করে উঠল, ওদের চোখ দেখো, আগুনের মতো লাল। এক মুহূর্তের মধ্যে পুরো বাড়িটি যেন নরকের এক টুকরো অংশ হয়ে গেল। একটা কালো হাত হঠাৎ করেই সেলিমের গলা চেপে ধরল। সে ধীরে ধীরে শূন্যে উঠে যেতে লাগলো। মুখ দিয়ে গঙ্গানির শব্দ বের হতে লাগলো। সজীব কাঁপতে কাঁপতে পবিত্র কালামের আয়াত পড়তে শুরু করলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। তারা বুঝতে পারল এবার আর ফেরার পথ নেই। তখনই তারা শুনতে পেল এক ভয়ঙ্কর কণ্ঠস্বর, তোমরা চলে যাও, নয়তো তোমাদের রক্ত এই মাটিতে মিশিয়ে দেব। কিন্তু কেউ নড়তে পারল না। অবশেষে রোহন সে শক্তি দিয়ে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজার সামনে পৌঁছাতেই কিছু একটা তাকে ধাক্কা দিয়ে ছিটকে দিল। দরজার সামনে এক বিশাল ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তার চোখ জ্বলজ্বল করছে, লম্বা হাত দুটি সামনে প্রসারিত, যেন অপেক্ষা করছে তাদের আত্মা কেড়ে নেওয়ার জন্য। পরদিন সকালে গ্রামের মানুষ জমিদার বাড়ির সামনে এসে দেখল 5 জন যুবক দরজার সামনে পড়ে আছে। তারা জীবিত, কিন্তু তাদের মুখে কোনো ভাষা নেই, চোখের দৃষ্টি ফাঁকা। তারা আর কোনোদিন মানুষের মতো স্বাভাবিক হতে পারবে না, কারণ জিনের রাজা তাদের আত্মা কেড়ে নিয়েছে। সেই রাতের পর থেকে দাউদকান্দি গ্রামে কেউ আর জমিদার বাড়ির কথা উচ্চারণও করে না, কারণ মাঝরাতে সেখানে এখনো কান্নার শব্দ ভেসে আসে। আর ঘরের ভেতর থেকে কেউ একজন ফিসফিস করে বলে, তোমরা চলে আসো চিরদিনের জন্য আমাদের দলে। দাউদকান্দি জমিদার বাড়ির রহস্য আজও ভেদ হয়নি। সাকিব, রাকিব, ছোট চাচা সেদিন রাতের পর থেকে আর স্বাভাবিক হয়নি। তাদের ফাঁকা চোখের দৃষ্টি, কথা না বলা, সব মিলে পুরো গ্রাম আতঙ্কে ছিল। কেউ কেউ বলছিল তারা বেঁচে আছে, কিন্তু আসলে তারা আর মানুষ নেই, কিছু একটা দ্বারা আবৃত হয়েছে তাদের সত্তা। গ্রামের মোড়ল মোল্লা ইদ্রিস একদিন সবাইকে ডেকে বললেন, এ রহস্যের সমাধান করতেই হবে, নইলে অজানা ভয় একে একে আমাদেরও গ্রাস করবে। সে রাতে পুরো গ্রাম যেন নিস্তব্ধ। কোনো কুকুর ডাকছে না, পাখিরাও শব্দ করছে না। গ্রামের সবচেয়ে সাহসী যুবক আজিজ এগিয়ে এলো। সে সিদ্ধান্ত নিল জমিদার বাড়ির ভিতরে গিয়ে আসল সত্য উদ্ঘাটন করবে। তার সঙ্গে আরও 2 জন সাহসী বন্ধু শিমুল ও জিশান রাজি হলো। রাত 11টা। তারা 3 জন হাতে টর্চ নিয়ে ধ্বংসপ্রাপ্ত জমিদার বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। পূর্ণিমার আলোয় বাড়িটি আরও ভয়ঙ্কর লাগছিল। বাতাস নিঃশব্দ, অস্বাভাবিক এক অনুভূতি ঘিরে ধরেছে। তারা দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ভেতরে প্রবেশ করতেই ঠান্ডা ভেজা মাটির গন্ধ নাকে এলো। বাতাসে যেন পচা কাঠের ধোঁয়া ভাসছে। একটা কিছু ছিল এখানে, আজও আছে, কিন্তু দেখা যাচ্ছে না। তারা সাবধানে এক কক্ষ থেকে আরেক কক্ষে এগিয়ে গেল। হঠাৎ হাসিব নিচু হয়ে বলল, দেখ, মেঝেতে টানার দাগ। শিমুল সামনে তাকিয়ে দেখল কেউ বা কিছু একটাকে জোর করে টেনে নিয়ে যাওয়া হয়েছে। তারা সেই দাগ অনুসরণ করে বাড়ির এক কোণায় এসে দাঁড়ালো, যেখানে বিশাল এক লোহার দরজা আধখোলা অবস্থায় আছে। তারা দরজার ভেতরে ঢুকতেই শ্বাস বন্ধ হয়ে আসলো। ভেতরের কক্ষটি সম্পূর্ণ অন্ধকার, মেঝের ওপর রক্তের শুকিয়ে যাওয়া দাগ। তারপর এক বিকট শ্বাসের শব্দ শোনা গেল। তারা আতঙ্কিত হয়ে টর্চের আলো ফেললো সামনের দিকে। একটা বিশাল চৌবাচ্চার মতো কিছু দাঁড়িয়ে আছে কক্ষের এক কোণায়, আর তার ভেতরে কিছু একটা যেন নড়াচড়া করছে। জিশান ধীরে ধীরে সামনে এগিয়ে গেল, হাত বাড়িয়ে চৌবাচ্চার ভেতর দেখার চেষ্টা করলো। তারপরে সে পেছনে লাফ দিয়ে চিৎকার করে উঠল। চৌবাচ্চার ভেতরে ছিল 2টি মৃতদেহ, সাকিব, রাকিব। কিন্তু গ্রামে তো ওরা এখনো জীবিত, তাহলে এই লাশ 2টি কার? ঠিক তখনই বাতাসের মধ্যে অদ্ভুত এক কম্পন ছড়িয়ে পড়ল। মনে হলো পুরো বাড়িটা যেন কেঁপে উঠছে। শিকলগুলো আপনা আপনি নড়তে লাগলো। লোহার দরজাটি প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে গেল। বাতাস থেমে গেল এক মুহূর্তের জন্য। তারপর এক বিকট বিস্ফোরণের শব্দ হলো, চূড়ান্ত বিভীষিকা। শিমুল, জিশান, আব্দুল মুহূর্তের মধ্যে অনুভব করলো তারা নড়তে পারছে না। চারপাশে গাঢ় অন্ধকার, নিঃশ্বাস নেওয়ার কঠিন। তারপরই তারা শুনতে পেল অজানা ভাষায় উচ্চারণ। তাদের সামনে মাটি ফেটে বিশাল এক গহ্বর তৈরি হলো, যার নিচে আগুনের লাল আভা দেখা যাচ্ছে। একটি বিশাল আকৃতির কিছু যেন সে অন্ধকারের গভীর থেকে উঠে আসছে। হঠাৎ পুরো জমিদার বাড়ি এক প্রচণ্ড বিস্ফোরণে ধুলো হয়ে গেল। পরদিন সকালে গ্রামবাসীরা এসে দেখে জমিদার বাড়ির জায়গায় শুধুই পোড়ামাটি পড়ে আছে। শিমুল, জিশান, আব্দুল, তাদের খোঁজ আর কখনো কেউ পেল না।
সাকিব, রাকিব, ছোট চাচা আগের মতোই নিস্তেজ। তারা বেঁচে আছে, কিন্তু কথা বলে না, চোখে কোনো দৃষ্টি নেই। এরপর থেকে সেই জায়গায় আর কেউ যায় না, কারণ পূর্ণিমার রাতে এখনও সেখানে কেউ কেউ শুনতে পায় এক অদ্ভুত শ্বাসের শব্দ, যা মানুষের নয়। ছোট চাচাকে অনেক হুজুর দেখানোর পরে সে আগের থেকে একটু স্বাভাবিক অবস্থানে এসেছে, যদিও একদম সম্পূর্ণ আগের অবস্থায় হয়তো কখনোই যেতে পারবে না। অনেকদিন বসে তিনি আমাকে জানিয়েছিলেন তার সাথে ওই দিন কী ঘটেছিল। হয়তো আরও অনেক কিছুই ঘটছে, কিন্তু সে আমাকে বলতে পারেনি গুছিয়ে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজ এই এপিসোডটি শেষ করছি। আল্লাহ হাফেজ।